এখানে যেটা আমরা বলছিলাম যে সেক্ষেত্রে অনেকটাই, এবং এই জন্য কোথাও এখানে দীপ্তাশ্র রয়েছেন, দীপ্তাশ্র ভালো বলতে পারবেন যে এমনি এমনি যে গোটা বিশ্বের তাবর তাবর দেশ ইনক্লুডিং আমেরিকা তাদের যে কোথায় কোথায় গিয়ে চিন্তা একটু একটু করে বাড়ছে, মানে কোথাও তাহলে অস্ত্রের এই যে সুবিশাল বাজার এবং কিছু কিছু দেশের মুষ্টিমেয় কিছু দেশের দাদাগিরি, তার মধ্যে তাহলে ভারত একটা বড় জায়গায় আসতে চলেছে। না দেখো স্বর্ণালী, 1994 সালে এপিজে আবুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যখন ব্রহ্মস মিসাইলের প্রথম পরিকল্পনা উনি করেছিলেন যে আগামী দিনে ভারতবর্ষের সেই সময়ে দাঁড়িয়েছিল আমরা 75% আমরা এক্সপোর্ট করতাম আর 30% নিজেরা বানাতাম। আজকে ঠিক দেখো, আজকে 2024-25-এর যে বাজেট, ইউনিয়ন বাজেট, সেখানে ডিফেন্সের জন্য অ্যালোকেট হয়েছে 6.21 লাখ ক্রোড় এবং তার মধ্যে 75% কিন্তু ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এবং ডোমেস্টিক প্রোডাকশনের জন্য বরাদ্দ করা হয়েছে। আজকে যদি টোটাল বাজেটের আমরা দেখি, টোটাল বাজেটের 0.9% হচ্ছে আমরা ডিফেন্স ইম্পোর্ট করার জন্য আমরা বরাদ্দ করেছি, আর ডিফেন্স বাজেটের 7%, মানে আমরা অনেকটা এগিয়েছি। 2004-05 সালে আমরা এক্সপোর্ট করতাম মোটামুটি 4,312 কোটি টাকার বিভিন্ন প্রোটেক্টিভ গিয়ার, আরও বিভিন্ন স্পেয়ার পার্টস। সেখানে 2024-25-এর হিসেব যেটা দীপ্তাংশুদা বললেন, 23,622 কোটি টাকার আমরা ডিফেন্স এক্সপোর্ট করেছি। এর মধ্যে ব্রাহ্মস আছে, আকাশ মিসাইল আছে, প্রোটেক্টিভ গিয়ার আছে, তারপরে যেমন আদানি বা মহিন্দ্রা বা টাটা অ্যাডভান্স সিস্টেম, এরা বিভিন্ন মিসাইলের স্পেয়ার পার্টস বানায়, র্যাডারের স্পেয়ার পার্টস বানায়, সেগুলো আমরা এক্সপোর্ট করেছি। আমাদের একটা টার্গেট আছে যে বাই 2029 আমরা 50,000 কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট করব। এটা ভারত সরকারের একটা লক্ষ্য এবং সেই লক্ষ্যের দিকে আমরা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। এবং একসময় তুমি দেখো এই হ্যাল বলো বা বেল বলো বা বিডিএল বলো, যে বিভিন্ন পিএসইউগুলো, তারা এক একটা প্রজেক্ট শেষ করতে দীর্ঘদিন সময় নিত, কিন্তু আজকে তুমি দেখো যখন তাদের সেই পরিমাণ বাজেট অ্যালোকেশন হচ্ছে এবং আত্মনির্ভর ভারত, যেটা নিয়ে বিরোধীরা অনেকে হাসাহাসি করেছিলেন, সেই আত্মনির্ভর ভারতের উপরে নির্ভর করেই কিন্তু আজকে আমরা ভারতকে রক্ষাও করতে পারছি। আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে আমরা অস্ত্রের যে ছবি দেখছি এখন মনে হয় ভারতের অনেক প্রান্তে, অনেক রাজ্যে অনেকেই আফসোস করছেন যে অগ্নিবীর যখন লঞ্চ করার কথা বলা হয়েছিল সেই সময়তেও সেই বিষয়টাকে নিয়ে যারা একটা অশান্তির আবহ তৈরি করেছিলেন, আজ বোধহয় তারাও বুঝতে পারছেন যে কত বড় ভুল করেছিলেন। আসলে প্রচুর মানুষ, এই সময় আমরা দেখলাম যে লম্বা লাইন পড়ে গেছে বিভিন্ন জায়গাতে, সবাই অনেকের বাড়ি থেকে অনেক তরুণ প্রজন্ম চাইছেন তারাও আর্মি জয়েন করবেন, তারাও সেখানে ফর্ম ফিল আপ করছেন। কিন্তু এই সুযোগটা যখন এত সহজে এত সুন্দর একটা প্রজেক্ট বানিয়ে ভারত সরকার তুলে ধরেছিল অগ্নিবীর, তখন সে নিয়ে কত রকমের বিতর্ক, কত রকমের। আমি আসবো দীপ্তাশ্রু আপনার কাছে এই পয়েন্টটাও, তবে আমি বলছিলাম এখানে আমাদের সঙ্গে যারা রয়েছেন বাকি দুজন, সুদীপ্তবাবু এবং নীলাদ্রিদা, দুজনের কাছে আসার আগে আমি এই সাবাক শেখানো তো যে বিশ্বগুরু ভারত, নীলাদ্রিদা আর সুদীপ্তদা, সেদিকে একটু নজর রাখি।